ভাই আরেকটা লিঙ্ক। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, সাউন্ড আসতেছে, স্ক্রিনও আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের হচ্ছে গতকালকে গত ক্লাসে হচ্ছে পড়ানো হয়েছিল যে আমরা কিভাবে কোন ধরনের কাজ করব, সেটা সার্ভে, কেস স্টাডি অথবা রিভিউ আর্টিকেল। এই তো। আর আমরা হচ্ছে অবশ্য বলে দিয়েছিলাম সবাইকে যে হচ্ছে সবাই যাতে নিজে নিজে রিসার্চ টাইটেল আসলে ফিক্স করে অথবা দেখে। কয়েকজন আমাকে ইনবক্স করছিলেন, যদিও সবাই করেন নাই। তা আমাকে কাইন্ডলি একটু বলতে হবে যে কারা কি সার্চ করছেন, কি পাইছেন বা কি বুঝেন নাই, হ্যাঁ? আর হচ্ছে আমি একটু ঠান্ডা সর্দি লেগে গেছে, হয়তো ভয়েসটা একটু ক্লিয়ার নাও শোনা যেতে পারে। যদি কোথাও সমস্যা হয় বুঝতে আমাকে একটু বলিয়েন, তাহলে আমি একটু রিপিট করবো, হ্যাঁ? আচ্ছা, আমাকে হচ্ছে কয়েকজন মেবি দিছিল, মানে রিসার্চ কোন টপিক বা ইন্টারেস্ট কোন জায়গায় আছে। পরে আমি কয়েকজনকে টাইটেল সাজেস্ট করছিলাম। তো বাকিরা যাদেরকে বলছিলাম তারা কি হচ্ছে দেখছেন কিনা অনলাইনে সার্চ করে, পরে গুগল স্কলার হোক অথবা পাবমেড হোক বা অন্য যে কোনো জায়গায় স্কোপ আছে, খুঁজছিলেন ওই রিলেটেড পেপার আছে কিনা? ভাই পুরাটা মানে সার্চ দিছি, কিন্তু হুবহু পাওয়া যায় না, কিছু কিছু অংশ পার্ট পাওয়া যায়, এরকম আর কি। আচ্ছা, আমি হচ্ছে তাহলে অনেকে হয়তো বা একটু উম, যারা নতুন তাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে যে আসলে কিভাবে কি চুজ করবো না করবো। তা আমি আজকে জাস্ট হচ্ছে কিভাবে শিখাবো যে কিভাবে হচ্ছে রিসার্চ টাইটেল ফিক্স করতে হয়, কোন কোন জায়গাগুলোতে দেখবো গ্যাপ আছে, হ্যাঁ? এই তো। তো শুরু করি বিসমিল্লাহ করে। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি এই লিঙ্কটা হচ্ছে 40 মিনিটে ক্রিয়েট করা, যদি কোনো কেটে যায় তারপর আবার একটা লিঙ্ক দিব, তাহলে আপনারা হচ্ছে কাইন্ডলি জয়েন করে নিন, হ্যাঁ? 40 মিনিটে মনে হয় না কভার করা যাবে। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে কি করব, আজকে ক্লাসে শিখবো হচ্ছে কিভাবে হচ্ছে গ্যাপ বের করব। আমাদের যে কোনো রিসার্চের ক্ষেত্রে কি গ্যাপ গুরুত্বপূর্ণ, যেটা আমি বলছিলাম যে গ্যাপটাই হচ্ছে আমরা ভালোভাবে আইডেন্টিফাই করব। গ্যাপ আইডেন্টিফাই করার মাধ্যমে হচ্ছে আমাদের রিসার্চের 50% কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে? তা আমরা ম্যাক্সিমামই হচ্ছে রিভিউ আর্টিকেলের দিকে যুক্ত, আগ্রহ আর কি সকলের। দু একজন হয়তো সার্ভের কাজ করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম রিভিউ আর্টিকেল করবে। আর রিভিউ আর্টিকেল গুলো সুবিধা হচ্ছে যে ডেটা কালেকশন অ্যানালাইসিস এখানে একটা ভালো সময় যায়, যেটা আসলে আমাদের দরকার হয় না আর কি। ঠিক আছে? মোটামুটি 2 মাস সময় সেভ হয়। আর সার্ভের কাজগুলোতে প্রচুর টাইম যায়। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে রিসার্চ গ্যাপ বের করবো কিভাবে? তাহলে হোয়াট ইজ রিসার্চ গ্যাপ? আগে জানতে হবে রিসার্চ গ্যাপটা কি। রিসার্চ গ্যাপ হচ্ছে কোনো বিষয়ের এমন কিছু যা এখনো পর্যাপ্ত পরিমাণে কি হয়নি, গবেষণা হয় নাই। ঠিক আছে? তো এখন দেখেন, অথবা কি হতে পারে যে এক্সিস্টিং নলেজ যেটা মিসিং, কন্ট্রাডিক্টরি বা ইনকমপ্লিট, মানে একটা ইনফরমেশন দেয়া আছে সেটা আসলে কমপ্লিট ইনফরমেশন না। ঠিক আছে? অথবা সামথিং মিসিং, বা সেটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল টাইপের, যেটা নিয়ে আরো গবেষণার দরকার আছে, হ্যাঁ? তো এখন পরে আসি, সবাই কি জয়েন করছে? কয়জন? 5জন করছে, বাকিরা কই? 10জন তো থাকার কথা। ভাই ওই যে অনেকে একটু লেট হবে, অনেকে ওই যে মাত্র ল্যাব শেষ করে আসতেছে, তো ওদের বলছিলাম যে কালকে ক্লাসটা ওই যে অনুষ্ঠানের কারণে পিছানো হয়েছে, তো আজকে আসতেছে, কিন্তু ওই যে ল্যাব থেকে আসতেছে একটু সময় লাগবে আর কি। আর ওই যে রেকর্ড থাকলে ওদের সুবিধা, ওরা একটু পরে আর কি দেখবে, আর জয়েন হবে কয়েকজন একটু পরে আবার। ঠিক আছে। আচ্ছা, আমি হচ্ছে আমাদের এখানে আমার রোমেরই সিনিয়র ভাই আশরাফুল ভাই আমাদের হচ্ছে কোর্সে এনরোল করছে গতকালকে। তো ভাই হচ্ছে বেসিক্যালি পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের। ঠিক আছে? কাইন্ড অফ পাবলিক হেলথ রিলেটেড কাজগুলো ভাইয়ের জন্য যাবে, বা এনভায়রনমেন্ট রিলেটেড কাজগুলো। তো এই তো। আহ, ভাই যদি একটু পরিচয় দেন আর কি আপনার, কাইন্ডলি। আমি মোহাম্মদ আশরাফুল আলম, রাজশাহী ইউনিভার্সিটি থেকে পপুলেশন সায়েন্স ডিপার্টমেন্টের বিএসসি অ্যান্ড এমএসসি থেকে আছি আর কি। তো আমি
ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডে একটা প্রজেক্টে ছিলাম কনসালটেন্ট রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে। তো আমার প্রজেক্টটা শেষ হয়ে গেছে, মাঝে একটু ফাঁকা সময় পাইলাম। আর যেহেতু রিমনি কোর্সটা শেষ করছে, ভাবলাম যে এই 2 মাসে কিছু একটা করি বসে না থেকে। তো এই জন্য আর কি কোর্স এনরোল হওয়া। তো আমার মনে হয় না যে মানে আমার ডিসিপ্লিনের আশেপাশে কেউ আছে, কিন্তু আমার সাবজেক্ট এমন ভাবে ডিজাইন করা, মানে আমি সবার সাথে যাই এরকম একটা অবস্থা। তো এই মাত্রই আমি ইয়া থেকে আসলাম, অফিস থেকে আসলাম, এসে দেখি যে লিঙ্ক দিয়ে দিছে, তো ওইটাই জয়েন করছিলাম। তো একজনের সাথে একটু কথা হয়েছিল এই। আর রিসার্চের ইন্টারেস্ট আমার শুরু থেকেই, তো দেখা যাক কি হয়। আচ্ছা ভাই, সমস্যা নেই। আমরা একটা কমন হচ্ছে বিভিন্ন ডিসিপ্লিনের আমরা আছি তো অনেকেই। তো লিস্ট হচ্ছে একসাথে হ্যাঁ, কাজ করার সুবিধা হচ্ছে যে কারো না কারো পেপারটা পাবলিশ হয়ে যাবে, হয়তো আগে হোক বা পরে হোক। ঠিক আছে, হ্যাঁ, এটা মানে আমরা হচ্ছে তাহলে নিজেরা মনে করে কোলাবোরেট যে করে নিলে সবারই কি। লাভ, হম হম। সবারই লাভ সেক্ষেত্রে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমরা একটা ক্লাসে ফিরে দিই তাহলে। আচ্ছা, আমরা হচ্ছে এখন তাইলে আমরা হচ্ছে রিসার্চ গ্যাপ কি জিনিস সেটা জানলাম, যে আমরা হচ্ছে এমন একটা জিনিস নিয়ে কাজ করব যেটা কাজ হয় নাই, অথবা হচ্ছে সেটা কন্ট্রোভার্সিয়াল কোনো কিছু বা কন্ট্রাডিক্টরি কোনো অ্যাপ্রোচ আছে, অথবা ইনকমপ্লিট। ঠিক আছে, যেটা তথ্য দেয়া আছে কিন্তু সম্পূর্ণ না। তাহলে এটা হচ্ছে রিসার্চ গ্যাপ। তো এখন সমস্যা হচ্ছে যে আমরা যে একটা জিনিস নিয়ে হচ্ছে কাজ করতেছি ধরেন, যেমন আমি আগেও বলছি মেবি কথাটা, যে আমার রিসেন্টলি একটা কাজ অ্যান্টিবায়োটিকের উপরে, সেটা আমি ভালো করে কাজ করা, কিন্তু আসলে এটাতে প্রভিনেন্ট কোনো গ্যাপ ছিল না, যার কারণে এটা পাবলিশ করতে আমার নিজেরও সমস্যা হইতেছে বা অনেক বেশি সময় নেবে। হয়তো ভালো জার্নালে পাবলিশ করা যাবে না। তো এই জিনিসগুলো হচ্ছে গ্যাপ না থাকলে আসলে, ইউনিকনেস না আসলে রিসার্চ করে আসে কিন্তু কি নাই, যে তেমন ধরনের রিকগনিশন পাবেন না বা পাবলিশ করতে পারবেন না। হয়তো কনফারেন্স পেপার পর্যন্ত করা যায়, কিন্তু পাবলিশ করতে গেলে অবশ্যই আপনার একটা ইউনিক ফাইন্ডিংস আসতে হবে, অত নতুন এমন জিনিস দিতে হবে আপনাকে, যেটা হচ্ছে এখন পর্যন্ত কোথাও পাবলিশ হয় নাই। ঠিক আছে, তো এই জন্য এই জিনিসগুলো গ্যাপটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তা আমরা হচ্ছে দেখি কি ধরনের গ্যাপ পাওয়া যায়। তো টাইপস অফ রিসার্চ গ্যাপস। তো এখন দেন নলেজ গ্যাপ, যেখানে হচ্ছে তথ্য দেয়া আছে কিন্তু কি পরিমাণে দেয়া আছে, কম পরিমাণে দেয়া আছে। ঠিক আছে, এখন দেখেন ম্যাথোডোলজিক্যাল গ্যাপ, যেটা হচ্ছে পুরোনো বা অসম্পূর্ণ পদ্ধতি। আমি বলছিলাম ওই দিন লাস্ট ক্লাসে মেবি, যে হচ্ছে ম্যাথোডোলজি সেকশনে আমরা কি পেতে পারি, গ্যাপ পাইতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের দেখতে হবে ওইখানে কোনো ধরনের ইয়ে আছে কিনা। তারপর আমি স্পেসিফাই করে দিব আজকে যে কোথায় গেলে আপনারা একবারে মানে একটা পেপারের কোন সেগমেন্টে ধরে সাথে সাথে ওইখানে গেলে হচ্ছে কি পাবেন, যে রিসার্চ গ্যাপ পাবেন। এটা নিচে স্লাইডে আছে, আমি দেখাবো নি। তারপর এটা হচ্ছে একটা ওভারঅল আইডিয়া যে কোন কোন জায়গাগুলোতে আমরা গ্যাপ আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, এখন পপুলেশন বা কনটেক্সট গ্যাপ। ঠিক আছে, যেমন একটা রিসার্চ হচ্ছে ইন্ডিয়াতে হয়েছে, বা একটা রিসার্চ হচ্ছে আফ্রিকান রিজিয়নে হয়েছে, এশিয়ান রিজিয়নে হয় নাই। ঠিক আছে, তার মানে এটা কি, এটা পপুলেশন ভেরিয়েশন আছে, বা একটা আমরা এটাকে কাইন্ড অফ জিওগ্রাফিক্যালও বলে থাকি অনেক সময়, যেটা জিওগ্রাফিক্যাল গ্যাপ বলে। ঠিক আছে, বা প্রজাতিতে কাজ করা, যেমন একটা প্রজাতি হচ্ছে মানুষ নিয়ে কাজ করা হয়েছে কিন্তু কিতে কাজ করা হয় নাই, যেমন পোল্ট্রিতে কাজ করা হয় নাই। বা কাইন্ড অফ আর স্পেসিফাই করে বললে যেমন গরুতে কাজ করা হয় নাই বা ছাগলে কাজ করা হয় নাই, এই টাইপের আর কি, মানে স্পেসিস বা প্রজাতি ভেরিয়েশন যেটা বলে আর কি। তো এক একটা জিনিস হচ্ছে এক একটা প্রজাতির মধ্যে যখন আমরা স্পেসিফাই করবো আলাদা করে, তখন এটা ফান্ডিং সেম নাও আসতে পারে। ঠিক আছে, যেমন আমার ওই যে গত ক্লাসে বলছিলাম যে আমার এনএসটি ফেলোশিপের ইয়ে হচ্ছে ইয়ার উপরে, সিমেন্ট ক্রায়োপ্রিজারভেশনের উপরে অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে কিভাবে ক্রায়োপ্রিজার্ভ করবো। তো সেইটা হচ্ছে অন্য গরুতে বা ইয়াতে হয়েছে, মহিষে হয়েছে, কিন্তু মানে স্পেসিফিক্যালি ছাগলে হয় নাই, বা ব্ল্যাক বেঙ্গল গোটে হয় নাই। তার মানে কি স্পেসিস ভেরিয়েশন আছে এখানে, তার মানে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, যদিও ক্রায়োপ্রিজার্ভেশন আসলে ছাগলের ক্ষেত্রে অতটাও বাংলাদেশে অ্যাভেলেবেল না। আচ্ছা, এরপরে যাই তাহলে থিওরিটিক্যাল গ্যাপ, বা থিওরি আছে কিন্তু কি নাই, ভ্যালিডেট হয়নি, আপডেট হয়নি। ঠিক আছে, অনেক সময় যে আমি বলছিলাম গতকাল ক্লাসে, যে হচ্ছে অনেক রিসার্চ গুলা কি থাকে, যে করে রাখে কিন্তু সেটা হচ্ছে পাবলিশ করে না, বা আনপাবলিশ ডাটা টাইপের। হ্যাঁ, মানে একটা থিওরি কি করে থাকে, মোটামুটি ড্রাফট আকারে করে রাখে, তারা পাবলিশ করে না। ঠিক আছে, এমন অনেক কিছু হয়। তো ওই টাইপের কাজগুলো কি করতে পারি আমরা চাইলে, যেহেতু এখন পর্যন্ত কোনো রেনোয়েন্ট জার্নালে পাবলিশড হয় নাই, ওইখান থেকে যদি আমি কোনো ডেটা নিয়েও রেফারেন্স হিসেবে, তাহলে সেটা কিন্তু প্রিডিটরি জার্নাল বা হচ্ছে বা হিসেবে গণ্য হবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে যেগুলো পাবলিশ না, অ্যাটলিস্ট কোনো কনফারেন্সে যায় না, ইন্টারন্যাশনাল কনফারেন্স হোক অথবা ন্যাশনাল কনফারেন্সে, সেখান থেকে কিন্তু আমরা ডেটা রেফারেন্স হিসেবে ইনক্লুড করবো না। ঠিক আছে,
তার থিওরিটিক্যাল গ্যাপ হচ্ছে থিওরি আছে কিন্তু ভ্যালিডেট হয় নাই, ঠিক আছে, কন্ট্রাডিক্টরি ফাইন্ডিংস গ্যাপ, তাহলে গবেষণায় মিল নেই। ঠিক আছে, ওই যে বললাম যে এটা কিছু কন্ট্রোভার্সিয়াল টাইপের কিছু কাজ আছে। ঠিক আছে, ওই যে যেমন আমি বলছিলাম গতকালকে ক্লাসে, একটু হয়তো আশরাফুল ভাই একটু বুঝতে সমস্যা হবে যেহেতু কালকের ক্লাসটা করেন নাই। তারপরে হচ্ছে আমি ওই ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে রাখতেছি, ওইখানেই জাস্ট সবকিছু দেখতে পারবেন ইজিলি। আমি লিঙ্ক দিয়ে দিব নি ক্লাস শেষে, বা আজকের গুলো আপডেট দিয়ে দিব। তো এখন কন্ট্রোভার্সিয়াল টাইপের যে আমরা অনেকেই বলি যে হচ্ছে বানর থেকে মানুষের উৎপত্তি টাইপের, তো এটা তো একটা কন্ট্রোভার্সিয়াল টপিক। তো আমরা কি করি, বা আরেকটা সায়েন্টিস্ট সেটা ভুল প্রমাণ করার জন্য কাজ করতে পারে, এই টাইপের কাজ আর কি। বা কাইন্ড হচ্ছে অনেক সময় আমাদের এমন হয় যে ওই যে বিগ ব্যাং থিওরি টাইপের কাজ, ঠিক আছে, এমন যে স্পেসিফিক কি কাজগুলো থাকে, মানে একটা সায়েন্টিস্টের কাজকে আরেকজন হচ্ছে চ্যালেঞ্জ করে কাজ করা আর কি, সেটা ভুলও হইতে পারে সঠিকও হইতে পারে। তবে আমি বলে দিয়েছি যে গবেষণা এমন টপিক্সের উপর হইতে হবে যেখান থেকে সোশিও ইকোনমিক ইম্পর্টেন্স থাকবে। ঠিক আছে, যেখানে সোশিও ইকোনমিক ইম্পর্টেন্স থাকবে না সেটাতে কি গবেষণা করা আসলেও আমাদের জন্য ফলপ্রসূ না। ঠিক আছে, যেমন আমি একটা উদাহরণ দেই, যেটা হচ্ছে যেমন আহ, আমার যে কাজটা বললাম যেটা হচ্ছে বেলপাতা, তো বেলপাতা তো খুব অ্যাভেলেবেল, তো এটা দিয়ে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট বা বেলপাতা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে পাওয়া যায়, প্রতি বাড়ি বাড়িতেই। তো সেটা দিয়ে কাজ করলে কি হবে আমাদের, যেহেতু ন্যাচারাল একটা পাতা বা ন্যাচারাল ভাবে অ্যাভেলেবেল বেশি, তাহলে সেটাতে কাজ করলে আমরা সিমেন্ট ক্রায়োপ্রিজারভেশন তাড়াতাড়ি করতে পারবো যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এটা। কিন্তু আমাদেরই ল্যাবে একটা কাজ চলতেছে, সেটা হচ্ছে ওকুলার ফ্লুইড, মানে চোখের যে ফ্লুইড আর কি, ওই ফ্লুইড দিয়েও কি করা যায়, সিমেন্ট ক্রায়োপ্রিজারভেশন করা যায়। কিন্তু ওকুলার ফ্লুইড কি নাই, অ্যাভেলেবেল না বেশি। যেমন আপনার ওকুলার ফ্লুইড কালেক্ট করতে হলে বিভিন্ন স্লটার হাউসে যাওয়া লাগবে, মানে গরু জবাই যেখানে করে বা ছাগল জবাই করা লাগে, মহিষ জবাই যেখানে করে। তো ওইগুলা থেকে ওকুলার ফ্লুইড নিয়ে পরবর্তীতে কাজ করতে হবে। তার মানে কি, এটা ব্রড স্পেকট্রামে যখন আমরা প্রোডাকশনে যাব, মানে কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে যাব, তখন কিন্তু সেটার আপনার তেমন কোনো বেনিফিট পাইতেছি না আমরা। ঠিক আছে, কারণ এটা তো যেহেতু অ্যাভেলেবিলিটি কম। তো এই জন্য আমাদের এমন একটা সোর্স দেখতে হবে, এমন একটা কাজ করতে হবে যেটাতে মানুষ উপকৃত হবে, সহজে অ্যাভেলেবেল থাকবে, এই টাইপের কাজ করতে হবে গবেষণার ক্ষেত্রে। এটা শুধু রিভিউ আর্টিকেলের ক্ষেত্রে প্রযোজ্য না, টোটাল ওভারঅল গবেষণার ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, মানে এটার আউটপুট মানুষের কত পাইতেছে, বা এটার এই কাজটা করার পরে মানুষ সরাসরি বেনিফিটেড হইতেছে কিনা। অনেকগুলো জার্নালে যখন আমরা সাবমিট করি, অনেকগুলো ক্রাইটেরিয়া বেস করে ওরা হচ্ছে পাবলিশ করে। ঠিক আছে, তাহলে এভিডেন্স, প্রমাণ, অনেক রিসার্চ থাকে যেগুলোতে পর্যাপ্ত পরিমাণে ডেটা থাকে না। ঠিক আছে, মানে যতটুকু ডেটা থাকলে, ওই যে আমি গতকালকেই ক্লাসে আমার একটা আর্টিকেল দেখেছিলাম, তো ওইটাতে বললাম যে হচ্ছে আমরা এলএসডি সংক্রমণ কোন কোন সিজনে বেশি হয়। এখন সেটার কারণ কি, সেটার ব্যাকআপ কি, প্রত্যেকটা রিসার্চ জিনিসটা হচ্ছে যে আপনি একটা কথা দিলেন বা একটা ব্যাখ্যা দিলেন যে আমি এটা করতে চাচ্ছি, বা আমি আমি বাংলাদেশের নাগরিক ধরেন, এই বাংলাদেশের নাগরিক হলে সেটার এগেইনস্টে আমাকে প্রমাণ দিতে হবে, তাই তো? প্রমাণ দিই কি দিই আমরা, এনআইডি দিয়ে, অথবা জন্ম নিবন্ধন দিয়ে, অথবা পাসপোর্ট দিয়ে, যার যেটা থাকে। কিন্তু আমি যদি বলি বাংলাদেশের নাগরিক, সেটা তো আমার সেটার এগেইনস্টে একটা স্ট্রং এভিডেন্স দাঁড় করাইতে হবে। এখন আমি বলেই গেলাম একটা জিনিস, সেটার এগেইনস্টে কোনো স্ট্রং ব্যাকআপ নাই, বা প্রমাণ করার জন্য স্ট্রং কোনো যুক্তি নাই, তাইলে আমরা কি সেটা হচ্ছে রিসার্চ বলে গণ্য হবে না। ঠিক আছে, বা হইলেও সেটা কি হবে না, ওই যে বললাম যে পাবলিশ করা টাফ হয়ে যাবে। সব জিনিসের একটা স্ট্রং ব্যাকআপ যুক্তি দিতে হবে। তো এই জন্যই বলছে এভিডেন্স বেসড রিসার্চ করতে হবে। আচ্ছা, তাইলে মোটামুটি যে পয়েন্টগুলো আছে, 6টা পয়েন্ট হচ্ছে আমরা একটু দেখে পরে একটা প্রমিনেন্ট গ্যাপ বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা আসি এর পরের সেকশনে। আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে, বা না বুঝলে একটু বলিয়েন, হ্যাঁ? নাই জানিও, হ্যাঁ, কথা না বোঝা গেলে। কথা বোঝা যাচ্ছে। আর প্রশ্নোত্তর সেশন থাকবে কখন, এটা টাইমটা? ভাই এটা হচ্ছে আমরা মোটামুটি সবাই যুক্ত হয়নি তো, এখন অনেক বাকি আছে। একবারে আসুক, আসলে আমরা দুইটা সেগমেন্টে ক্লাস নিই তো, মানে প্রথম সেগমেন্ট এটা, আর দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে আরেকবার লিঙ্ক দিব। তো দ্বিতীয় সেগমেন্টে আমরা হচ্ছে প্রশ্নোত্তর পর্বটা করবো আর কি। মানে আজকে ক্লাসের যে সামারি একটু নোট করে রাখেন কষ্ট করে, তাইলে প্রশ্ন করলে আমি ব্যাখ্যা দিতে পারবো আর কি। হ্যাঁ হ্যাঁ, নোট করছি, সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তাহলে হাউ টু ফাইন্ড রিসার্চ গ্যাপ, তার মানে আমরা রিসার্চ গ্যাপ বের করবো কিভাবে। আমি তো বললাম যে কোন কোন জায়গাগুলোতে রিসার্চ গ্যাপ আছে। রিসার্চ গ্যাপ কি জিনিস, তাহলে আমরা কিভাবে খুঁজবো রিসার্চ গ্যাপ। ঠিক আছে, তাহলে এখন দেখেন, এখন হচ্ছে এখানে প্রথম আমরা কি করতে হবে, আমি একটা সম্ভাব্য, আমাকে হচ্ছে গত কয়েকদিনই অনেকেই হচ্ছে
বিভিন্ন রিসার্চ ইন্টারেস্ট এরিয়াগুলো পাঠাইছে, আমি সেগুলোর উপর সম্ভাব্য একটা টাইটেল দেওয়ার চেষ্টা করছি। এখন আমি বারবার করে বলছি যে এগুলো বারবার করে হচ্ছে গুগল স্কলার সার্চ করতে হবে, বা অনলাইনে যে এগুলো আছে সেগুলো, যে অথেন্টিক যে সাইটগুলো, স্কোপাস হোক অথবা পাবমেডে, এগুলো সার্চ করে দেখতে হবে এই রিলেটেড কোনো কাজ আছে কিনা। এখন হ্যাঁ, একবারে 100% যে গ্যাপ পাওয়া যাবে জিনিসটা এমন না, ঠিক আছে। এখন ওই যে বললাম যে এলএসডি নিয়ে প্রচুর কাজ আছে, বা তো পাবলিক হেলথের অ্যান্টিবায়োটিক অ্যাপ্রোচ নিয়ে প্রচুর কাজ আছে, কিন্তু স্পেসিফিক কোন জায়গায় নাই, ঠিক আছে, ওইটা আমাদের বের করতে হবে বা ওইটা আইডেন্টিফাই করতে হবে। এখন আমরা হিউজ মানে এমন জিনিস খুব কম পাওয়া যাবে যে আমরা হচ্ছে বিভিন্ন ডিজিজ নিয়ে কাজ করে নাই, সারা ওয়ার্ল্ডে প্রচুর কাজ আছে। এখন দেখতে হবে ওই স্পেসিফিক টপিক্সের কোন সেগমেন্টে হচ্ছে আমাদের গ্যাপ আছে, ওই সেগমেন্টটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। এটা বের করাটাই আমাদের জন্য চ্যালেঞ্জিং। তো এখন তাহলে হচ্ছে আমরা কি করবো, প্রথমে রিসেন্ট পেপারস অফ পেপার স্ক্যান করবো, স্ক্যান করে দেখবো যে আসলে কোনো কাজ আছে কিনা, বা ওই টাইটেল ধরে সার্চ করবো বা অথবা কিওয়ার্ড ধরে সার্চ করবো, ঠিক আছে। খুঁজবো কোথায় কোথায়, গুগল স্কলার, পাবমেড, স্কোপাস, যেগুলো আছে সেগুলোতে, হ্যাঁ। লাস্ট 5 ইয়ার্স এর রিভিউ, আমরা যেহেতু রিভিউ আর্টিকেল করবো, তাহলে আমাদের রিভিউ রিলেটেড যে কাজগুলো লাস্ট অনেক দিন যাবত হয়েছে, তার মানে সেগুলো আমাদের দেখতে হবে, অ্যাটলিস্ট গত 5 বছরের। অনেক কাজ আছে যেগুলো 10 বছর আগে হয়েছে বা 15 বছর, 20 বছর আগে হয়েছে। এখন মনে হইতেছে যে অনেক ক্ষেত্রে যেমন ডিজিজের যে জিনিসগুলো সেগুলো হচ্ছে ডে বাই ডে হচ্ছে বিভিন্ন পরিবর্তন হয়, মিউটেশন হয়। তো পরে রোগের ধরন চেঞ্জ হয়, ক্লিনিক্যাল সাইন চেঞ্জ হয়, ঠিক আছে। তো ওইগুলা নিয়ে আমরা কাজ করবো, যেহেতু আগে হয়ে গেছে, অ্যাটলিস্ট 10-15 বছর আগে বা 20 বছর আগে। তো এর মধ্যে আমরা হচ্ছে রিভিউ আর্টিকেল এমন একটা জিনিস যে এটা একটা ডিজিজ বা একটা টপিক্স এর উপর ধরলে, যেমন এটা নিয়ে কাজ করা হয়েছে, তার মানে একটা রিসার্চ আর্টিকেল রিভিউ পেপার যদি ধরি আমরা, তাকে ধরার পরে কিন্তু একটা ওভারঅল আইডিয়া পাওয়া যায়। এখানে সবকিছু দেয়া থাকে, ডিজিজটা কবে আসছে, কবে সমস্যা ক্রিয়েট হয়েছে, কি ধরনের সাইন দেখা যায়, কোন কোন রিজনে বেশি পাওয়া যায়, ঠিক আছে। এটা হচ্ছে মোটামুটি রিভিউ আর্টিকেলে সব পাওয়া যায়। তো যেহেতু আমরা রিভিউ আর্টিকেল পড়বো, তাহলে ওইখান থেকে সুন্দর একটা আইডিয়া নিতে পারবো। আচ্ছা, পরে স্টেপ 2, প্রতিটি পেপারের শেষে লিমিটেশন আর কি থাকে, আমি গতকাল ক্লাসে বলছিলাম যে লিমিটেশন থাকে অথবা ফিউচার ডিরেকশন থাকে, মানে ভবিষ্যতে এখানে কি ধরনের কাজ করা যেতে পারে, ঠিক আছে। আর লিমিটেশন মানে তার কাজের সীমাবদ্ধতা, ঠিক আছে। তো এখন এই অংশে লিমিটেশনস বা ফিউচার ডিরেকশনের যে অংশ থাকে, কনক্লুশন টাইপের যে সেগমেন্টটা থাকে, এই কয়েকটা সেগমেন্টের মধ্যে সুন্দর করে এই সেকশনটা দেয়া থাকে। আমার কাজের মধ্যে ছিল, আমি গতকালকে দেখাইছি। তো ওইখানে ওইটা নিয়ে পরে কি করতে হবে, দেখতে হবে যে স্পেসিফিক কোন জায়গাতে গ্যাপ আছে, ঠিক আছে। যে কোনো রিসার্চের গ্যাপ নিজে 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 লেখা যাবে আর কি, হ্যাঁ। এখানে যদি দেখি তাহলে মোটামুটি একটা আইডিয়া পাবো। আচ্ছা, এখানে দেখেন কিছু লিমিটেড বিষয় থাকে এখানে, যে হচ্ছে অনেক সময় হচ্ছে পেপার পড়তে পড়তে আমরা হচ্ছে যে সেগমেন্ট গুলো দেখবো, দেখার পরে ওইখানে লেখা আছে যে মোর রিসার্চ নিডেড, এই ধরনের ওয়ার্ড লেখা থাকে, ঠিক আছে। তাহলে আমরা রিসার্চ গ্যাপ বা লিটারেচার রিভিউ যখন করব, তখন দেখবো যে কোন জায়গাতে গ্যাপ আছে, সেই গ্যাপ অনুযায়ী আমরা রিসার্চ করবো। তাহলে আপনি একটা ধরেন আর্টিকেল পড়লেন, ওই টাইটেল অনুযায়ী এটা সার্চ করলেন, সার্চ করলে এটা পেপার পাইলেন, ওখানে গিয়ে দেখলেন যে স্পেসিফিক কোন জায়গাতে কাজ হয় নাই। আমি তো বললাম ফিউচার ডিরেকশনস অথবা লিমিটেশন যে সেগমেন্ট আছে সেখানে গিয়ে পাবেন। আর এখানে মোর রিসার্চ নিডেড এই ধরনের ওয়ার্ড থাকে বিভিন্ন পেপারে, ঠিক আছে। আবার লিটল ইজ নান অ্যাবাউট অমুক, লিটল ইজ নান অ্যাবাউট এলএসডি প্রিভিলেন্স, এই টাইপের। আর কনফ্লিক্টিং রেজাল্টস রিমেইন, মানে এটা নিয়ে বিতর্কিত একটা বিষয়। এটা নিয়ে এখনো তারা 100% একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তো এইগুলি হচ্ছে কি করবে, আপনাকে আবার একটা গ্যাপ দিবে। এখন স্টেপ 3, কম্পেয়ার করে স্ট্যান্ডার্ড এবং মিসিং এরিয়া খুঁজতে হবে। কোনটা অনেক গবেষণা বাদ থাকে, কোনটায় কম গবেষণা হয়েছে, কোনটায় ডাটা আছে কিন্তু ওই যে মেথড দুর্বল, যেটা বললাম মেথোডোলজিক্যাল সেগমেন্ট উইক, সেটাকে আর কিভাবে ডিজাইন করলে আর বেটার হবে। অনেকে অনলাইন ভিত্তিক ডাটা কালেকশন করে, কিন্তু আমরা হচ্ছে অনলাইন ভিত্তিক ডাটা কালেকশনে কি করি, সব তো আমরা ফাঁকিবাজ। কেউ একটা লিঙ্ক দিল, পড়ি না, কিছু করি না, হুট করে যাই চোখ বন্ধ করে এমসিকিউ মেরে চলে আসি, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু ওই যে গবেষণা করতেছে তার গবেষণারও হচ্ছে মান কমাই দিতেছে, পাশাপাশি আমরা আমাদের একটা দায়িত্ববোধ থাকে, সেই দায়িত্ববোধ থেকে আমাদের একটু ভালো করে এটা পূরণ করা উচিত, মানে যারা হচ্ছে আপকামিং রিসার্চ তাদের জন্য। তো এইটার কারণে যেমন ডাটা বা মেথোডোলজি সেকশন, যেমন অনলাইন মেথড, যদি আমরা অনলাইনে ডেটা কালেকশন করি র্যান্ডমলি, সেটা এখন আমরা যদি ডোর টু ডোর করি, যেমন হচ্ছে আশরাফুল ভাই একটা রিসেন্ট কাজ করছেন, ওনারা মনে হয় ওপেন গ্রুপ ডিসকাশনের মাধ্যমে করছেন, একবারে গিয়ে গিয়ে সাথে সাথে।
তো এই ধরনের ডেটাগুলো আবার বেশি ভ্যালিড হয়, যে একবারে র ডাটা হয়, অথেন্টিক। তো এখন পরে এখানে আসি আবার, দেখি ওই যে বললাম যেটা স্পেসিফিক কনটেক্সটে গবেষণা নেই, এটা একটা বড় গ্যাপ। যেমন একটা, যেটা বললাম আগে ক্লিয়ার করে ফেলছি ওইটাই, তো মানুষে হয়েছে এমন অ্যানিমেলে হয় নাই। এখন স্টেপ 4, তো এখানে দেখি কি কি আছে। রিসার্চ গ্যাপ লিখানো, তাহলে আমরা দেখবো হচ্ছে হোয়াট ইজ নোন, মানে কি জানা হয়েছে, আর হচ্ছে কোন জায়গাতে লিমিটেশনস আছে। এটা ওভারঅল একটা ইয়া নেওয়া আর কি। হোয়াট ইজ দ্য স্টিল আননোন, তার মানে একটা কাজ আমরা তখন দেখবো দেখবো যে এই ব্যাপারে কি কি জানা হয়ে গেছে। এরপরে কারণ ওই পেপারটা যেহেতু ওই টপিক্সের উপরে করা হয়েছে, তার মানে স্পেসিফিক কিছু বিষয় আছে যেগুলো আমরা মানে ফাইন্ডিংস হিসেবে পাইছি, যদিও সেটা অন্যজনের ফাইন্ডিংস। আমি জাস্ট হচ্ছে সবগুলো ফাইন্ডিংস একত্র করে নিয়ে এসেছি আর কি। ঠিক আছে। আর লিমিটেশনস কোন জায়গায়, আর হচ্ছে কোন জিনিসগুলো আমাদের এখনো আননোন, আমরা জানি না। ঠিক আছে। আর একই জিনিস বারবার করে আসতেছে। আর এই যে অনেক সময় এই যে জাস্ট আমরা একটা উদাহরণ দেখি তাহলে ক্লিয়ার হবে আরো। যেমন অলথো প্রিবায়োটিক্স, প্রিবায়োটিক্স হচ্ছে আমরা যারা ভেটেরিনারিয়ান তাদের একটু কমন জিনিস, একটু অন্য ফিল্ডে যারা আছে তারা একটু কম বুঝবে না হয়তো বা। তো প্রিবায়োটিক্স ইমপ্রুভ পোলট্রি গাট হেলথ, কি করে, যদিও এটা পোলট্রির গাট হেলথকে সাহায্য করে, কি করে ইমপ্রুভ করতে সাহায্য করে। মোস্ট স্টাডিজ অনলি ইভালুয়েট গ্রোথ পারফরমেন্স, তার মানে কি প্রিবায়োটিক নিয়ে যতগুলো কাজ আছে সেগুলো গ্রোথ পারফরমেন্সকে ফোকাস করছে। ঠিক আছে। দ্য মলিকুলার পাথওয়ে অর ইমিউন জিন এক্সপ্রেশন রিমেইন পোরলি আন্ডারস্ট্যান্ড, তাহলে মলিকুলার লেভেলের কোনো কাজ বা ইমিউন জিন এক্সপ্রেশন রিলেটেড কোনো কাজগুলো হয় নাই এখনো। তাহলে এখানে একটা, মানে জাস্ট আমি একটা পেপারে দেখলাম এমন আর কি, যে আছে, পরে জাস্ট ইয়ে করে দিলাম, কপি মেরে দিলাম। Therefore, a research gap exists in understanding how prebiotics modulate host immunity. তা আমরা হচ্ছে কি 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 ধরনের কাজ করতে পারি, যেটা হয়তো মলিকুলার পাথওয়ে রিলেটেড কাজগুলো কম হয়েছে, তাহলে আমরা সেই ধরনের কাজ করতে পারি, তার মানে এটা হিউজ গ্যাপ। ঠিক আছে, মানে এই লাইনের মধ্যে। এখন স্টেপ 5-এ হচ্ছে গ্যাপকে কোশ্চেন করা, দেন হচ্ছে টাইটেল বানানো। এখন রিসার্চ গ্যাপ তার মানে কি, রিসার্চ কোশ্চেন। যেমন আমি একটা গ্যাপ খুঁজে পাইলাম, ঠিক আছে, যেমন কোন অঞ্চলে আহ মানে ছাগল বেশি, মানে এই ব্ল্যাক বেঙ্গল যে গোট আছে সেটা হচ্ছে কোন রিজিয়নে বেশি প্রিভেলেন্স, কোন রিজনে বেশি হয় বা কোন রিজনে কম হয়, এই টাইপের আর কি। যেমন আমি একটা রিসেন্টলি একটা কাজ করছিলাম নিউট্রিশন নিয়ে। তো আমাদের যে হচ্ছে নদীর যে এলাকাগুলো আছে, মানে কোস্টাল এরিয়া, তো কোস্টাল এরিয়া গুলাতে হচ্ছে ওইখানে তো লবণাক্ত থাকে পানি অনেক, তো যার কারণে হচ্ছে ছাগল গরু বা যারা বা ফসল আছে ওইগুলো জমি হিউজ পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে। বা তো আমি জাস্ট ওইটাতে এমন ধরনের একটা কাজ করার প্ল্যান করছি যে যদি ওইখানের যে ইয়াগুলো আছে ফিট, বা ওইখানে যে প্লান্ট গুলো আছে যেগুলো ছাগল খায়, তো সেগুলা হচ্ছে কি পরিমাণে কি নিউট্রিশনাল ভ্যালু থাকে, এটা এক বিষয় প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে যে কোন রিজিয়নে কি পরিমাণে এটার কারণে ক্ষতিগ্রস্ত হইতেছে সেটা দেখা, মানে ফিডিং ট্রায়াল নিবো আর কি একটা, এটা ফিডিং ট্রায়াল করবো বিভিন্ন কম্পোজিশন নিয়ে আমরা। যেমন হচ্ছে গ্রেইন থাকবে, পাশাপাশি হচ্ছে ফরেস্ট থাকবে, এই টাইপের একটা কম্বিনেশন করে আমরা ফিডিং ট্রায়াল দিব, আর হচ্ছে নিউট্রিশনাল ভ্যালু চেক করবো। তারপরে কম্পেয়ার করব যে ওই রিজিয়নে কি ধরনের, বা সল্ট টলারেন্ট ফরেস্ট নিয়ে, ফরেস্ট টাইপের কাজ আর কি, বা ওইখানে হচ্ছে সল্ট টলারেন্ট ফরেস্ট যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেটা হয়তো বা আমাদের এই সেক্টরের জন্য ভালো হবে, কারণ যেহেতু ওই জায়গাতে হচ্ছে সব প্লান্টই হচ্ছে খাওয়ানো যায় না। জাস্ট আমি নিউট্রিশনাল ভ্যালু চেক করে ওইখানে যদি প্রপারলি নিউট্রিশনাল ভ্যালু পাওয়া যায় এবং কোনো ধরনের ক্ষতিকর কিছু না পাওয়া যায়, তাহলে সেটা নিয়ে কাজ করার একটা প্ল্যান আছে আর কি। তার মানে এটা একটা রিসার্চ কোশ্চেন, আমি কি সেখানে পাবো, আমি যেটা নিয়ে কাজ করতে সেটা কি পাবো, মানে এটা হাইপোথিসিস, আর যদি না পাই তাহলে নাল হাইপোথিসিস। ঠিক আছে। আচ্ছা, এখন ওই যে দেখি যে হাইপোথিসিস কোশ্চেন কি হইতে পারে, হোয়াট মলিকুলার মেকানিজম আর ইনফ্লুয়েন্স বাই প্রিবায়োটিক্স, মানে প্রিবায়োটিক্স কি ধরনের মলিকুলার ইনফ্লুয়েন্স দ্বারা প্রভাবিত হয়। তাহলে এটা একটা প্রশ্ন, যদি আমরা পাই তাহলে সেটা ইয়েস হাইপোথিসিস হলো, আর না যদি না পাই তাহলে নাল হাইপোথিসিস হবে। এখন পাইতে পারি নাও পাইতে পারি, এটা বলা মুশকিল, কারণ সাইন্টিফিক ট্রায়ালে অনেক কিছু পাওয়া যায় না। ঠিক আছে। আর রিভিউ আর্টিকেলে যদি এটা লাগে না, হাইপোথেটিক্যাল কোশ্চেন লাগে না, জাস্ট আমি ওভারঅল একটা রিভিউ করবো প্রতিটা জিনিসের উপরে, কিন্তু ওইটা একবারে রিসার্চ কোশ্চেন গুলো যখন আমরা কোনো ফাইন্ডিংস স্পেসিফিক নিয়ে কাজ করি, সার্ভে অথবা ল্যাব রিলেটেড কাজগুলো, এগুলাতে হাইপোথিসিস গুলা একবারে প্রমিনেন্ট হইতে হয়। তারপরে এখানে যে আমরা পি ভ্যালু পাবো, মানে হচ্ছে সিগনিফিকেন্ট কিনা, সিগনিফিকেন্ট পাইলে তার মানে সেটা কাজের একুরেসি থাকে। আর যদি না হয়, তো এই জন্য আমরা কয়েকটা স্ট্যান্ডার্ড বা ভেরিয়েবল নিয়ে নিই, এটা হচ্ছে সার্ভের কাজের মধ্যে আর কি, যখন স্পেসিফিক ডাটা অ্যানালিসিস করি তখন।
আচ্ছা, ফর্মুলেট টু ফাইনালাইজ রিভিউ আর্টিকেল। আচ্ছা, এখানে যদি আসি তাহলে আমাদের কি আছে, তাহলে আমরা হচ্ছে মেইন ভেরিয়েবল নেব। এখন মেইন ভেরিয়েবল কোন জিনিস? মেইন ভেরিয়েবল হচ্ছে প্রিবায়োটিক্স, যেটা আগে বললাম। প্রিবায়োটিক্স, এখন টার্গেটেড এনিমেল কি? টার্গেটেড এনিমেল হচ্ছে রুমিনেন্ট নিউট্রিশন, ঠিক আছে। আর হচ্ছে কনটেক্সট। এখন আমি এটা হচ্ছে অন্য কোনো জায়গাতে ট্রায়াল দেখুন, যেহেতু আমি এইটা নিয়ে কথা বলতেছি এই জন্য জাস্ট এখানে মেন ভেরিয়েবল আকারে উদাহরণ দেওয়ার জন্য বোঝানো হয়েছে আর কি। প্রিবায়োটিক্স, রুমিনেন্ট নিউট্রিশন, পাশাপাশি হচ্ছে এটা কি করবে, যে ফোকাস এরিয়া থাকবে একটা। আমি কি দেখবো? ঠিক আছে, তাহলে ইম্প্যাক্ট অন গাট মাইক্রোবায়োটা অ্যান্ড ইমিউন মডিউলেশন। ঠিক আছে, তার মানে ভেরিয়েবল পাইলাম, টার্গেট এনিমেল বা কনটেক্সট পাইলাম, আর হচ্ছে ইম্প্যাক্ট অন ঘাট মাইক্রোবায়োটা আর ইমিউন মডিউলেশন, তাহলে এটা ফোকাস এরিয়া। ঠিক আছে, এটা জাস্ট ওভারঅল প্রত্যেকটা জানিস, জাস্ট এটা একটা স্ট্রাকচার আর কি। আচ্ছা, তো মোটামুটি কি আছে, তার মানে আমরা হচ্ছে যারাই প্রিসেস আর্টিকেল করে ফেলছে, হ্যাঁ, টাইটেল মোটামুটি মোরলেস আমাকে বলার পরে আমি পাঠাইছি, এখন একটু দেখতে হবে যে ঠিক আছে কিনা। বা ওইটা এমন হইতে পারে আমি পাঠাইছি দেখি যে আমার মুখের কথাই বাইবেল হয়ে গেল, জিনিসটা এমন না। দেখতে হবে, দেখে দেখতে হবে যে আছে কিনা। এবারে ওই রিলেটেড যদি কাজ না থাকে, আমি মনে হয় প্রত্যেককে দুইটা বা তিনটা করে পাঠাইছি টাইটেল, হ্যাঁ। এই দুইটা তিনটার মধ্যে হয়তো কোনোটা না কোনোটা হয়তো বেশি সিগনিফিকেন্ট পাবেন বা প্রমিনেন্ট গ্যাপ পাবেন। ঠিক আছে, তাইলে হচ্ছে আমরা অ্যাটলিস্ট যে কাজগুলো দিছি ওগুলো নিয়ে রিসেন্ট পেপার পড়বো। তো এখানে তিনটা না, আর বেশি পড়তে হবে আর কি, যারা ফাঁকিবাজ আছে তাদের জন্য কমপক্ষে 5টা। আচ্ছা, লিমিটেশনস অংশ থেকে 3টি করে গ্যাপ লিখবো আর কি, যে কি কি জায়গায় আছে, হ্যাঁ? পরে টাইটেলটা ফাইনাল করবো। এই তো আছে ক্লাসে মোটামুটি। এখন আমার বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, তারপরে আমি হচ্ছে পরের সেগমেন্টে যদি টাইম শেষে যায়, পরে স্পেসিফিক কারো কোনো জানা আছে কিনা, মানে কালকে গতকালের ক্লাস করার পরে খুঁজ থেকে বা আজকের ক্লাসের পরে, তখন আমি একটু জাস্ট ইয়ে করবো আর কি, কোঅপারেট করবো টাইটেল ফিক্স করার ক্ষেত্রে। বা আমাকে দিলে আমি চেক করে চেক দিয়ে দিব নি। ভাইয়া ওই যে আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করছিলাম, দেখছিলেন কি ভাইয়া? এটা ওই যে আজকে দিছেন মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, আজকে দিছি ভাইয়া। তা আজকে এই যে মানে আমি তো 3 4 দিন আগে বসে দিতে, আর আজকে দিলে আমি আসলে ওই যে ক্লাস রেডি করতে হয়, ফাইল বানাইতে হয়। কারণ ওটা আমি, সমস্যা নাই, আমি পাইছেন কি না এটা হ্যাঁ আর হ্যাঁ, কি পাইছি যাবার জন্য পাইছি আর কি। মনে হয় আমার কাছে আসছিল। তো আমি জাস্ট এই ফাইল বানাইতে গিয়ে আর একটু প্রিপারেশন আছে। তো এই যেমন স্লাইড তৈরি করতে হয়, করে আর তেমন সময় পাওয়া যায় না। আমি হচ্ছে আজকে রাতে বা কালকে আমি চেক করে দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, এইটা হচ্ছে কি আমার মানে কয়দিন পর থিসিস দিব, তো সেমিনারের টপিকস আর কি এটা। আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ। চাচ্ছি এটাই হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে করার জন্য আর কি এটা। আচ্ছা মানে ঠিক আছে, পয়েন্ট আমি গুলো দেখি থাকবে নি আর তো, কি। দেখি আমি দিব নি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই। আর ভাই, এই আমাদের ক্লাসের এই পিডিএফ গুলো কি আমাদের শেয়ার করবেন নাকি? এখন যদি একান্তই লাগে তাহলে দেয়া যাবে, সমস্যা নেই। দিয়ে রাখেন যদি কখনো লাগে আর কি। ভাই দিলে ভালো হয় ভাই, দিয়ে দিয়েন ভাই। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব না, সমস্যা নেই। আর হচ্ছে আর কি, আর বলেন যে আজকে ক্লাসে কি বুঝেন নাই, বা কার কোন জায়গায় বুঝতে সমস্যা হ্যাঁ হচ্ছে? রিমন ভাই, হ্যাঁ, ভাই, হ্যাঁ ভাই, ভাই আপনার বলেন কি, না আমাকে, আমি ছোট মানুষ। আরে সমস্যা নাই। হ্যাঁ, এই যে এখানে কি টাইম কি একটা গ্যাপ হইতে পারে? যেমন হচ্ছে একটা রিসার্চ 10 বছর আগে হয়েছে, ওইটার পরে আর পরবর্তীতে আর কোনো কাজ হয় নাই, কিন্তু আপনার ওই মানে বিভিন্ন সিচুয়েশনে মানে ওই ওই বিষয়টা চেঞ্জ হয়েছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, আমার হ্যাঁ, 5 বছর 10 বছর ধরে ওই বিষয়টা কোনো গবেষণা হয়নি। হ্যাঁ, এই হ্যাঁ, ক্ষেত্রে কি এটা একটা গ্যাপ হইতে পারে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই ভাই, এটা আমি হ্যাঁ, বলছিলাম ক্লাসের মধ্যেই। এই যে হচ্ছে টাইমের গ্যাপ হইতে পারে, সেটা ধরেন আপনি 20 বছর আগে, যেমন আমাদের বিভিন্ন ডিজিজ গুলো যেগুলো আছে ধরেন, ঠিক আছে, ধরেন আপনি আচ্ছা ডায়রিয়া আচ্ছা। নিয়ে কাজ করবেন, আপনি যেহেতু পাবলিক হেলথের মানুষ, তাহলে বুঝাই। তখন হ্যাঁ ডায়রিয়াতে কি করে, বাই ডায়রিয়া যে বা জীবাণুর কারণে হয়, বিশেষ করে ইকোলের কারণে হয়, বা অন্য যে সমস্যাগুলো আছে। তো এখন ওইগুলাতে ধরেন আপনার ডায়রিয়া বিভিন্ন কজ হইতে পারে, ব্যাকটেরিয়াল কজ হইতে পারে, প্রোটোজোয়াল কজ হইতে পারে, বা বিভিন্ন মানুষের ক্ষেত্রে, হ্যাঁ। তো আহ, বা প্যারাসাইটিক কজ। এখন এই জিনিসগুলোর কারণে আপনি ধরেন আহ, প্রত্যেকটা জিনিস কিন্তু একটা মিউটেশনের মধ্যে দিয়ে যায়, বিশেষ করে ভাইরাল যে ডিজিজ গুলো আছে, ভাইরাল ডিজিজও কিন্তু ডায়রিয়া হয়। তো এখন ভাইরাল ডিজিজ ডায়রিয়া হ্যাঁ হলে সেটার কি হয়, মিউটেশন হয়। মানে এটা হচ্ছে ওই ইয়ার মতো আর কি, ধরেন করোনা ভাইরাস টাইপের মতো, যেমন এটা কিন্তু ভেরিয়েন্ট চেঞ্জ হয়। মানে সহজ করে বললে আর কি, করোনা যেহেতু বেশি ফেমিলিয়ার আমাদের জন্য, তো ওইটার কিন্তু হ্যাঁ ভেরিয়েশন চেঞ্জ হইতেছে। তার মানে ধরেন যে আগে করোনা যেমন ছিল, যেমন 2021 সালেই তো হয়েছে মনে হয়, 21 না 19, মেবি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 19-এ যখন করোনা হইলো, 19-এ না 20-এ, সরি 20-এর দিকে,
এখন বিশে হ্যাঁ যখন করোনা হইলো, 20-21, তখন এক ধরনের ভেরিয়েন্ট ছিল। এখন যে করোনা একবারে চলে গেছে জিনিসটা কিন্তু এমন না, করোনা কিন্তু এখনো আছে। ঠিক আছে, হয়তো সেটা প্রমিনেন্ট না, বা বিভিন্ন জায়গাগুলোতে হয়তো যে ধরনের আগে ওই স্ট্রেনটা যেই পরিমাণে আহ, ধরেন বেশি রিস্কি ছিল আমাদের জন্য, এখন হয়তো বা যে ভেরিয়েন্ট গুলো আছে সেগুলো না। গত মনে হয় কয়েক মাস আগে ইন্ডিয়াতে একটা ভেরিয়েন্ট আমরা শুনছি। তো এখন ভাইরাল ডিজিজ বা ব্যাকটেরিয়াল ডিজিজ অনেকগুলোর ক্ষেত্রেই সেগুলা বিভিন্ন কারণে হচ্ছে এটার মেকানিজম চেঞ্জ করে। তো তার মানে ধরেন আপনি 20 বছর আগে যে কাজটা করছেন, 20 বছর পরে অন্য ধরনের কাজ করতেই পারেন। ঠিক আছে, তবে আমরা সাজেস্ট করি অ্যাটলিস্ট 10 বছরের হ্যাঁ মধ্যে যাতে কোনো কাজ না হয় আর কি। আমি ব্যক্তিগতভাবে মনে করি অ্যাটলিস্ট যাতে 15-20 বছরের একটা গ্যাপ থাকে, মানে আগে কাজ হয়েছে। আর আপনারা মানে ব্যক্তিগতভাবে কয়েকটা প্যারামিটার নিয়ে কাজ করা উচিত আর কি। ধরেন আপনি এটা টাইমের ফ্রেমের গ্যাপ বললেন, কিন্তু টাইম ফ্রেম হুবহু ওই একই জিনিস বা একই টপিক নিয়ে কাজ করা উচিত না। যে ধরেন 20 বছর আগে কাজ হয়েছে মানুষের ধরেন বাচ্চাদের ডায়রিয়া নিয়ে, তো এখন আবার সেম টপিক্স নিয়ে আপনি কাজ করতেছেন। তাহলে একটা জিনিস হয়ে গেল যে 20 বছর আগে কাজটা হয়েছে, আবার 20 বছর পরে এটা হয়েছে। সেটা করা যায় তখনই যখন হচ্ছে আপনি ধরেন সার্ভে রিলেটেড কাজ করবেন, তখন হচ্ছে ফাইন্ডিংস অনেক পরিবর্তন আসবে। কিন্তু যখন রিভিউ আর্টিকেলের কাজ করব, তখন সেম ডেটা নিয়ে কাজ করা যাবে না। মানে একবারে টাইম নিয়ে স্পেসিফিক কাজ করা অসম্ভব, বা করলেও সেটা অত বেশি ভালো হবে না। এখন সার্ভের কাজ করলে হয়তো বা 20 বছর পরে আপনি সেভ সার্ভে করতে পারেন ওই রিজিওনে। এই জন্য আমরা যখন রিভিউ আর্টিকেল করব, তখন অবশ্যই চেষ্টা করবো যে অ্যাটলিস্ট 3টা 4টা প্রমিনেন্ট গ্যাপ থাকে। ঠিক আছে, বা কয়েকটা সাইটে ভেরিয়েবল আলাদা হয়। ঠিক আছে, এমন আর কি। বা একটা এমন কাজ হয়ই নাই যেটা নিয়ে কাজ করা, তাহলে তো আমার কোনো সমস্যাই নেই। এই তো এখন আপনার কোন টপিকস নিয়ে কাজ করতে চাইতেছেন, যে সার্ভের কাজ করবেন না রিভিউ আর্টিকেলের কাজ করবেন? সার্ভেতে প্রচুর পরিমাণে এখন তো বললাম সার্ভে যে টাইম নষ্ট হয়। এখন আমি আমি আমার একটু মতামত দেই। কারণ সার্ভে আর্টিকেল করতে গেলে একে তো ডাটা কালেকশনের ঝামেলা, তারপর ডাটা কালেকশন মানে সময় সাপেক্ষ, মানুষের কাছে কাছে যাওয়া লাগে, মানে হুম অ্যাকচুয়াল হুম ডাটা নিতে গেলে অনেক সময় লাগবে। হ্যাঁ, হুম হুম আর আসলে এগুলো অনলাইনে আসলে এগুলো হয় না, দেখছি তো অনেক। তারপরও আপনার হচ্ছে ওগুলাতে সাইটেশন পাইতেও অনেক সমস্যা হয় হয় আর কি। আর রিভিউ আর্টিকেল গুলাতে সাইটেশন অতি দ্রুত পাওয়া যায়, হুম হ্যাঁ, হুম আর হুম সময় রাইট। কম। সব দিক থেকে আপনার হচ্ছে রিভিউ আর্টিকেলটা ইফিসিয়েন্ট মনে হয় আর কি। তাহলে রিভিউ আবার আর্টিকেল আর নিয়ে একটা কাজ কাজ করবেন করা তাহলে যেতে নাকি? পারে, আর একটা কাজ করা যেতে পারে যে সেকেন্ডারি ডাটা নিয়ে আমরা কাজ করতে পারি। হ্যাঁ, হুম হুম হুম। এখন সেকেন্ডারি মানে ডাটা যেটা বলেন আপনি আমাকে বলছিলেন, এটা এখন এটা কি পারমিশন দিবে কিনা এটা বিষয়? সেকেন্ডারি ডাটা ওই যে কি যেন একটা সাইট আছে, আমাকে একটা ছোট ভাই বললো যে 2-3টা সাইট আছে এরকম, এদের থেকে ডাটা নেওয়া যায় আর কি, মানে আবেদন করতে হয়, করে নেওয়া যায় আর কি। এটা আবার পাবলিশ করার সময় এটা আবার ওই ইয়াতে জার্নালে দেখাইতে হয় আর কি, আপনি ডাটাটা কোথায় পাইছেন, এই সোর্স থেকে নিয়েছি, তখন এটা বলতে হয় আর কি, ডকুমেন্ট শেয়ার করতে হয়। সেটা এটাও হচ্ছে তো ভাই। ওর ওর আজকে অথেন্টিকেশনের। পরীক্ষা শেষ, আমি আগামী হচ্ছে কালকে পরশুর মধ্যে ওকে কল দিব আর কি, সোর্সটা নিব এই। আর এখানে আরেকটা প্রশ্ন ছিল, মানে এগুলোর সাথে সাথে একটু মানে মেথোডোলজিক্যাল গ্যাপের উদাহরণ দেওয়া হয়েছিল না কোনো, এখানে একটা উদাহরণ দিলে ভালো হয়। এখন ভাই ম্যাথোলজিক্যাল গ্যাপের মধ্যে যেটা বললাম যে আপনি হচ্ছে কোন অ্যাপ্রোচে ডেটা কালেকশন করতেছেন। ওই যে যেটা বললাম যে আমি হচ্ছে ধরেন আমরা অনেক সময় কি করি, র্যান্ডমলি ডেটা নেই কার মাধ্যমে, অনলাইনের মাধ্যমে। ধরেন মেসেঞ্জারে একটা আমি লিঙ্ক দিয়ে দিলাম, আমাকে বললাম যেটা পূরণ করে দেন। ঠিক আছে, তো এইটা হ্যাঁ হচ্ছে ধরেন আপনার যেভাবে হচ্ছে ডেটাগুলো নিতেছে, মানে ডেটার অ্যাপ্রোচ কিন্তু আলাদা হয়। আবার ধরেন আপনি হচ্ছে যেটা ফোকাস গ্রুপ ডিসকাশনের মাধ্যমে নিতেছেন, সেটা কিন্তু এক ধরনের বিষয়। এখন এটা হচ্ছে আপনি ডাটা কিভাবে কালেকশন করতেছেন তার উপর ডিপেন্ড করতেছে, এটা জাস্ট মেথোডলজির একটা পার্ট। কিন্তু ফুল মেথোডলজি অনেক সময় আচ্ছা এই, আচ্ছা, হ্যাঁ। এটা কি আমি কি একটু বলবো এখানে, আমার মনে হইতেছে যে এটা এইভাবে ইয়া করলে মনে হয় ভালো হয়। আমি আসলে আমি যতটুকু বুঝছি, আমি আসলে হুম 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 ভাই বলুন। আসলে মানে মেথোডোলজিক্যাল গ্যাপ কখনো কোথাও পড়ি নাই, কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে যেটা বলে, আমাদের স্যাম্পলিং এর বিভিন্ন মেথড আছে, হ্যাঁ, তা হ্যাঁ হ্যাঁ আমরা জি। যেভাবে নেই ওই যেমন কি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, স্ট্রাটিফাইড স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং, পারপাসিভ, মানে স্নোবল, এগুলো আছে আর কি, মানে প্রবাবিলিটি নন প্রবাবিলিটি স্যাম্পলিং। হ্যাঁ, তো আমরা যে অনলাইনে এক একজনকে দিয়ে বলি যে ডাটা দেন, এগুলো কিন্তু আসলে কোনো স্যাম্পলিং এর মধ্যেই পড়ে না, আসলে পপুলেশনের প্রপার মানে রিপ্রেজেন্টেটিভ হয় না, যার কারণে আমাদের গবেষণায় বিভিন্ন উল্টাপাল্টা আসে। হ্যাঁ, তারপরে আবার এটাও কি হইতে পারে যে হচ্ছে আমরা দেখলাম যে ছেলে মেয়ে নিয়ে স্টাডি করলাম, মানে কাদের এই ডিজিজটা হওয়ার প্রবণতা বেশি। হ্যাঁ, হুম 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 কিন্তু আমরা এখানে এটা দেখলাম না যে মানে ছেলেদের থেকে মেয়েরা সংক্রমিত হওয়ার হার কত গুণ বেশি, বা মানে মেয়েদের থেকে ছেলেদের হার সংক্রমিত হার হার কত পার্সেন্ট বেশি, যেমন এটাকে ওটস রেশিও বলে আর কি হুম মেথোডোলজিক্যাল। হুম। তো সবকিছুই করছে মানে আগের পূর্ববর্তী রিসার্চার, কিন্তু এই গ্যাপ মানে এই ইয়াটা অ্যাড্রেস করে নাই। হ্যাঁ,
এরকম হইতে পারে কিনা? এখন ভাই মানে বা আমার হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আর একটা বিষয় যে আমি একটা রিসার্চার আমার আগে কোয়ান্টিটেটিভ রিসার্চ করে গেছে ওইটার উপরে, হ্যাঁ। হুম হুম। কিন্তু আমি পরবর্তীতে ওইটার উপরেই আমি হচ্ছে কোয়ান্টিটেটিভ প্লাস কোয়ালিটেটিভ মানে মিক্স মেথডে রিসার্চটা করলাম, হ্যাঁ। সেই ক্ষেত্রেও কি মানে ইয়া হবে, জাস্টিফাই হবে? এখন এখানে ম্যাথোলজিক্যাল গ্যাপ বোঝাতে আমি যেটা বুঝাচ্ছি আর কি, এটা হচ্ছে ধরেন স্যাম্পল সাইজ অনেক সময় বায়াস থাকে না, যে আমি ধরেন 20 জনের থেকে নিলাম মাত্র ডাটা, ঠিক আছে, মানে স্যাম্পল হ্যাঁ, সাইজের উপর একটা বায়াসনেস আসতে পারে, ঠিক আছে। হ্যাঁ, এটা হ্যাঁ, হচ্ছে এটা অবশ্যই ম্যাথোলজিক্যালি অবশ্যই। একটা লিমিটেশনস, ঠিক আছে। আবার হচ্ছে আপনি ধরেন যখন ল্যাবের কাজ করবেন তখন হচ্ছে প্রপার কন্ট্রোল গ্রুপ ইউজ করলেন না, ঠিক আছে। কন্ট্রোল গ্রুপ মানে হচ্ছে ওটার সাথে স্ট্যান্ডার্ড মাপকাঠি বলে আর কি, স্ট্যান্ডার্ড যদি কম্পেয়ার না করে কোনো ধরনের ইয়া করেন আর কি। সেটা আমি হচ্ছে আমার নেক্সট ক্লাসে একটা আমি ইয়া দিব, এটা ফাইল হয়তো বা খুঁজে পাবো না আজকে, রিসার্চ প্রপোজালের একটা ইয়া দিলে বোঝা যাবে আরো। আর হুম। হচ্ছে আবার ধরেন ধরেন বিভিন্ন ল্যাব টেকনিকের পরিবর্তন থাকে, ঠিক আছে। ধরেন একই কাজ, ধরেন আপনি ওই যে আমি যেটা উদাহরণ দিয়েছিলাম যে কোনো প্লান্টের পাতা হচ্ছে এক্সট্রাক্ট করে নিলাম, সেটা শুকিয়ে নিলাম, বা আরেক এই পদ্ধতি ইউজ না করে অন্য পদ্ধতি ইউজ করলাম। আর আপনি যেটা বলেন হ্যাঁ ম্যাথোলজিক্যাল যে ডাটা আমার নেওয়ার যে প্রসেসটা আছে ওই প্রসেসটা যদি পরিবর্তন করি, মানে যে স্ট্রেটিফাইড হোক বা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং হোক, এই টাইপের যেগুলা আলাদা আলাদা আছে, বা ফোকাসড গ্রুপ ডিসকাশন হোক, ওইগুলো আলাদা আলাদা ভাবে যখন আমরা করি, তখন ওই অনুযায়ী আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড ইয়া না থাকলে তখন সেটা আসলে অথেন্টিকেশন হয় না ডাটার। তো তখন আমরা সেইভাবে করতে পারি। আর আপনার একটা কি যেন প্রশ্ন ছিল, বলেন একটু, ভুলে গেছি। কোনটা? আপনি যে লাস্টে একটা প্রশ্ন করছিলেন এই যে কোয়ালিটেটিভ ডাটা আর ও, মানে মানে কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ দুইটা মিক্স হইলে তো আমরা হচ্ছে দুইটাকে একসাথে মিক্স মেথড বলি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি যেটা বল ফোকাস গ্রুপ, হ্যাঁ, কে ইনফরমেন্ট ইন্টারভিউ, তারপরে হচ্ছে ইন ডিপথ ইন্টারভিউ, এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ এর টুলস, হ্যাঁ। হুম হুম তো হুম আমরা কোয়ান্টিটেটিভ ডাটা যেগুলো পাই, তো আমরা কিছু কিছু জায়গায় ভেরিয়েশন পাই, হ্যাঁ। তো হুম হুম। কোয়ালিটেটিভ ডাটা আমাদের ওই ভেরিয়েশনটা কেন হয় ওইটার জাস্টিফিকেশনটা দেয়, যে এই ভ্যালুটা কেন আসছে, মানুষজন কি ধারণা পোষণ করে। মানে কোয়ালিটেটিভ ওই কোয়ান্টিটেটিভ ডাটাকে মানে সোজা কথায় জাস্টিফাই করে আসলে। বুঝতে পারছি। মানে ওই কোয়ান্টিটেটিভ আমরা তো মানে কোয়ালিটেটিভ তখনই নিব মানে তাদের কাছ থেকে নিব যারা এই সম্পর্কে অনেক বেশি জানে আর কি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। মানে এখানেও তোমার হচ্ছে স্যাম্পলিং এর একটা ইস্যু আছে, যে আমরা তো আন্দাজে কারো কাছ থেকে মানে কোয়ালিটেটিভ তথ্য নিতে পারবো না। যারা হুম জানবে বা প্রপার স্যাম্পলিং যদি এখানে না হয় সেই ক্ষেত্রে আবার এখানে আবার গ্যাপ তৈরি হয়ে যাবে। বুঝতে পারছি। তাহলে আপনার কোনো প্রশ্ন নাই আর? না, আমার এখানে আর প্রশ্ন প্রশ্ন নাই। আচ্ছা, বাকি কারো প্রশ্ন আছে কোনো? হ্যাঁ ভাই, ওই যে পেপার যে পড়তে বললেন এখানে, ওই যে টপিকটা সিলেক্ট করলাম এই টপিকের মেন পেপারগুলো পড়বো না ওই টপিকের রিভিউ পেপারগুলো পড়বো? এখন ওই টপিক সিলেটেড যতগুলো পেপার আমার আসবে, যেমন আমি টাইটেল লিখে যখন সার্চ করব তখন দেখা গেল হুম 5টা হুম পেপার আসলো, তাহলে আমি আগে 5টা হুম দেখবো যে পেপারের মান কেমন, সেটা আবার প্রিডিটরি জার্নাল কিনা সেটা দেখে নিতে হবে কিন্তু। দেখে 5টা পেপার পড়তে হবে সেটার সাথে একবারে একবারে হাইলি রিলেভেন্ট হয় বা ম্যাক্সিমাম মিলে এই হুম টাইপের। এখন যদি হচ্ছে কম মিলে, যেমন হচ্ছে একটা সেগমেন্ট মিলতেছে, তার মানে সেটা একটু অ্যাভয়েড হুম করে হুম আগে যেগুলো পড়া দরকার সেগুলো আমি 5টা পেপার পড়বো। এখন 5টা পেপার পড়লে এমন গ্যাপ আসবে জিনিসটা এমন না। আবার অনেক ক্ষেত্রে কয়েকটা আমি টাইটেল দিয়ে দিয়েছি, সেখানে হয়তো হুবহু ওই টপিক নিয়ে কাজ করতে পারবে, হয়তো গ্যাপ নাই, হুম। মানে গ্যাপ আছে। তো এখন এটা কাকে কোন টপিক দিয়েছি বা কে কোন টপিক্সের উপর কাজ করতেছে, সেটা হচ্ছে তার ক্ষেত্রে হয়তো বা এমন হইতে পারে বেশি পড়া লাগতে পারে, আবার এমন হইতে পারে কম পড়া লাগতে পারে, ঠিক আছে। ও আচ্ছা, মানে এটা হচ্ছে ওই লাস্টের ওই গ্যাপের উপরে পাওয়া যায় কি হ্যাঁ যায় না হ্যাঁ এটা হ্যাঁ, এই যে এটার এই উপরে? যে এই যে লিমিটেশনস আর আচ্ছা আচ্ছা। ফিউচার ডিরেকশনে। আর হুম হচ্ছে ওই টাইটেল ধরে আমার মনে হয় যে বা যেগুলো আমি দিছি এর মধ্যে ম্যাক্সিমামই হয়তো বা হুম হুম গ্যাপ অত বেশি পাও, মানে অনেক আছে আমার আমার হচ্ছে যতটুকু অ্যানালাইসিস করছি আর কি আমি, হুম হুম। ঠিক আছে, মানে যাদের আর ভাই ওই দিছি। যে পিডিএটরি এর- জার্নালের যেটা বলেন ওইটা, তো আমরা জাস্ট গুগল স্কলার থেকে যদি দেখি তাহলে ওখানে তো আর পিডিএটরি জার্নাল থাকবে না, তাই না? দেখতে হবে যে কোন জার্নালে পাবলিশ হয়েছে, সেই জার্নালটা নিয়ে ও একটু দেখতে আচ্ছা হবে, আচ্ছা। সার্চ করে সেটা আসলে মানে কি অবস্থা, সাইড স্কোর কত বা ইম্প্যাক্ট ও ফ্যাক্টর কত, ঠিক আছে। এখন যদি সেটা ও রেলেভেন্ট ভাই। জার্নাল না হয় তাহলে হুম। পিডিটরি এমনি শো করবে। অথবা জার্নাল দেয়া আছে, অনেক ও সময় আচ্ছা এমনও হয় আচ্ছা। যে আমরা ডেটা কালেকশন করে র ডাটা গুলো হচ্ছে কিন্তু রিসার্চ গেট অথবা গুগল স্কলারে আপলোড করে দেই, কিন্তু সেটা তো কোনো জার্নালে পাবলিশই হলো না, তার মানে সেটাও পিডিটরি জার্নালের আন্ডারই পড়বে। ও, মানে যে